Good morning to everyone. Today we are going to learn about the similar topic what we have learned in the last class, the enthalpy of reaction, heat of reaction. Today we will learn little bit more detail or some other topics including the standard heat of reaction and different types of heat of reaction. তো আমরা বিভিন্ন ধরনের সেটা হিট অফ ফরমেশন অর স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, তারপরে কম্বাসশন, হিট অফ কম্বাসশন, এরকম করে করে বিভিন্ন রিয়াকশনের যে সিস্টেম আছে অথবা বিভিন্ন ধরনের রিয়াকশন যে এনার্জি, এনথালপি অফ রিয়াকশন, এনথালপি অফ ফরমেশন অথবা এনথালপি অফ স্ট্যান্ডার্ড ফরমেশন, তো এরকম করে বিভিন্ন জিনিস আমরা শিখব। তো একটার পর একটা দেখি আজকে আমাদের ক্লাসে কি আছে। দ্য হিট অফ রিয়াকশন অর এনথালপি অফ রিয়াকশন, যেটা আমরা আগের দিনও বলেছিলাম যে কোনো একটা রিয়াকশনে কি পরিমাণের এনার্জি চেঞ্জ হয়, মানে রিয়াকশনে সেটা হতে পারে এনার্জি ফর্ম করছে অথবা এনার্জি অ্যাবজর্ব করছে। দ্য হিট অফ রিয়াকশন ইজ সিম্পলি দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্বড অর ইভলভ ইন দ্য রিয়াকশন, মানে কোনো একটা রিয়াকশনে কি পরিমাণে এনার্জি অ্যাবজর্ব করছে অথবা কি পরিমাণে এনার্জি হিট প্রডিউস হচ্ছে, এইটাই হলো আমাদের হিট অফ রিয়াকশন। তবে সেখানে আমাদের কিছু কিছু কন্ডিশন অ্যাপ্লাই করতে হবে, যেমন সেই কন্ডিশনগুলো আমরা লাস্ট ক্লাসে একটু বলেছিলাম যে রিয়াকশন, এটা থার্মাল রিয়াকশন, থার্মাল ইকুয়েশন লিখতে গিয়ে আমরা সেখানে দেখাইছিলাম যে রিয়াক্ট্যান্টগুলোর যে স্টেটগুলো সেগুলো মেনশন করতে হবে, তারপরে রিয়াকশনের যে ব্যালেন্স করতে হবে, নাম্বার অফ মোলস যেন ঠিক না থাকলে তো আমরা ব্যালেন্স করতে মানে ইকুয়াল চিহ্ন দিতে পারি না। তো সেক্ষেত্রে আরও আছে যে স্ট্যান্ডার্ড কন্ডিশন বলতে যে রিয়াক্ট্যান্টগুলো এবং প্রোডাক্টগুলো যে একটা নির্দিষ্ট টেম্পারেচারে থাকলে, যে আমরা নর্মালি যে টেম্পারেচারের সাথে কিন্তু হিট অফ রিয়াকশন চেঞ্জ হয়, কম বেশি হয়। তো সেইটা যদি আমাদেরকে প্রিসাইজ করতে হয় যে একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, তার জন্য আমাদের অবশ্যই একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার ধরতে হবে বা স্ট্যান্ডার্ড প্রেশারও ধরতে হবে, যেগুলো আমরা একটু পরবর্তীতে দেখাবো। তাহলে সেই কন্ডিশনগুলো আমরা একটার পর একটা মেনশন করেছিলাম যে থার্মাল ইকুয়েশন যখন আমরা লিখেছি। তাহলে উই অলসো নো দ্যাট দ্য অ্যামাউন্ট অফ হিট অ্যাবজর্ব অর ইভলভ অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার প্রেশার ইজ কল্ড এনথালপি, যেটা আমরা লাস্ট চ্যাপ্টারেও শিখেছি, তো এই চ্যাপ্টারেও বেশ কয়েকবার বলেছি। দেয়ারফর দ্য অ্যামাউন্ট অফ হিট চেঞ্জ ডিউরিং এ রিয়াকশন অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার অ্যান্ড প্রেশার মে অলসো বি কল্ড এনথালপি চেঞ্জ, যে কনস্ট্যান্ট টেম্পারেচার এবং প্রেশারে যে হিটটা চেঞ্জ হবে সেটাকেই আমরা এনথালপি চেঞ্জ হিসেবে বলতে পারি। তাহলে এখানে দেখো যে 1 মোল অফ গ্যাস, হাইড্রোজেন গ্যাস অ্যান্ড হাফ মোল অফ অক্সিজেন গ্যাস রিয়াক্টিং টু প্রডিউস 1 মোল অফ ওয়াটার ইন লিকুইড স্টেট। তাহলে এই যে রিয়াকশনের ফলে যে পরিমাণে হিট রিলিজ করছে, দিস ইজ দ্য এনথালপি অফ দিস রিয়াকশন, দিস ইজ অ্যামাউন্ট 68.32 কিলোক্যাল। তো এইটা যেহেতু নেগেটিভ সাইন দেওয়া হয়েছে, তার মানে এটা এনার্জি রিলিজ করছে। Heat of reaction may be defined as the amount of heat absorbed or evolved in a reaction when the number of moles of reactant as represented by the balanced chemical equation change completely into products। মানে এইটা অবশ্যই আমাদেরকে মেনশন করতে হবে যে যদি কোনো রিয়াকশনে কতগুলো মোল রিয়াক্ট্যান্ট হিসেবে আছে অথবা কতগুলো মোল প্রোডাক্ট হিসেবে আছে, এবং সেখান থেকে যদি কমপ্লিটলি রিয়াক্ট্যান্টগুলো বিক্রিয়ায় পার্টিসিপেট করে, যেমন আমরা এইখানে দেখছি, এই বিক্রিয়াটাই দেখছি কি যে হাইড্রোজেন গ্যাস হাফ মোল অক্সিজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে ওয়াটার তৈরি করছে। তো ওয়াটার তৈরি করছে, সেখানে আমরা দেখছি কি যে আমরা জানি এই ওয়াটার তৈরি হতে 2 মোল হাইড্রোজেন, 1 মোল মানে 2টা হাইড্রোজেন অ্যাটম, 1টা অক্সিজেন অ্যাটম, এইটা দরকার হয়। তাহলে আমরা এই রিয়াকশনে দেখো একটা সিস্টেম দিছি যে এই রিয়াকশনে হলো 2 হাইড্রোজেন, তার মানে 4টা হাইড্রোজেন অ্যাটম আছে, আর হাফ মোল অক্সিজেন। তাহলে হাফ মোল অক্সিজেন মানে একটা অক্সিজেন, এখানেও যেমন আছে এখানেও তাই আছে, কিন্তু বিক্রিয়া শেষে আমাদের সর্বোচ্চ ফর্ম করবে কতটুকু, 1 মোল অফ ওয়াটার, কিন্তু আমাদের 1 মোল ওয়াটার ফর্ম করার জন্য আমাদের 1 মোল অফ হাইড্রোজেন ইজ এনাফ। তো সেক্ষেত্রে আমাদের যদি বেশি পরিমাণে হাইড্রোজেন থেকে যায়, তাহলে সেক্ষেত্রে আমাদের স্ট্যান্ডার্ড কন্ডিশনটা মেনটেন হলো না। কারণ কি, যে আমাদের একটা ব্যালেন্সড ইকুয়েশন, এটা হলো ব্যালেন্সড ইকুয়েশন, এটা কিন্তু ব্যালেন্সড ইকুয়েশন না। তাহলে ব্যালেন্সড ইকুয়েশনে যত নাম্বার অফ মোলস রিয়াক্ট্যান্ট থাকবে বা প্রোডাক্ট হবে, তার মানে হলো যে
when the number of moles of reactants as represented by the balanced chemical equation change completely into the products। তাহলে ব্যালান্সড ইকুয়েশনে যতগুলো নাম্বার অফ মোলস আমাদের দরকার সেই পুরোটা যদি রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্টে ফর্ম করে তাহলে ওই ধরনের ব্যালান্সড ইকুয়েশনের চেঞ্জ ইন এনার্জি অর চেঞ্জ ইন হিট উইল বি রিপ্রেজেন্টেড অ্যাজ দ্য হিট চেঞ্জ অফ দ্য রিয়াকশন। এই যে রিয়াকশনে আমাদের এনার্জি কিন্তু এখানেও 1 মোল ওয়াটার ফর্ম করছে, এখানেও 1 মোল ওয়াটার ফর্ম করছে, কিন্তু এই রিয়াকশনের এনথালপি চেঞ্জটাকে আমি বলছি ডেল্টা এইচ ইকুয়াল -57.8 কিলোক্যাল। এখানেও 1 মোল ওয়াটার ফর্ম করছে এবং সেখানেও ডেল্টা এইচ ইকুয়াল দেখাচ্ছি -57.8 কিলোক্যাল। কিন্তু আমি এখানে একটা বড় করে ক্রস চিহ্ন দিছি, কারণ হলো কি যে আমাদের ব্যালান্সড ইকুয়েশনে জানি যে আমরা 1 মোল হাইড্রোজেন হাফ মোল অক্সিজেনের সাথে বিক্রিয়া করে 1 মোল ওয়াটার ফর্ম করে। তাহলে এখন এই ইকুয়েশনটাকে যদি আমাদের স্ট্যান্ডার্ড অথবা হিট অফ রিয়াকশন হিসেবে দেখাইতে হয়, দেন আইদার উই নিড টু প্রোভাইড, এখানে দিতে হবে 1 মোল অক্সিজেন, এখানে ছিল হাফ মোল, তাহলে এখানে 1 মোল করতে হবে। মানে আমি যদি সবগুলো রিঅ্যাক্ট্যান্টকে বা প্রোডাক্টকে 2 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলেই কেবল ইকুয়েশনটা ব্যালেন্স হবে। তখন এইখানে 2H2, এখানে 1O2 আর এখানে 2H2O এবং ডেল্টা এইচটা তখন -57.8 মাল্টিপ্লাইড বাই 2। তাহলে সেই রকম করে যদি করি তাহলে স্ট্যান্ডার্ড হতে পারে। অথবা আরেকটা যদি করা যায় যে এখানে 2H2 দিছি, মানে 2 মোল হাইড্রোজেন আমাদের দরকার নাই, সেখানে 1 মোল হাইড্রোজেন হলেই বিক্রিয়াটা ফাইন। তা সেক্ষেত্রে হয় আমাদেরকে এই 2 তুলে দিতে হবে অথবা বাকিগুলোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে আমরা হিট অফ রিয়াকশন পাবো। এবং সেই হিট অফ রিয়াকশনটা অবশ্যই কি হতে হবে, ব্যালান্সড কেমিক্যাল ইকুয়েশনে যতগুলো নাম্বার অফ মোলস রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট তৈরি হওয়ার কথা ঠিক ততগুলোই রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করে প্রোডাক্ট তৈরি করতে হবে। এখন আমরা যাব স্ট্যান্ডার্ড হিট চেঞ্জ অর স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ। এইটা কি জিনিস? স্ট্যান্ডার্ড বললেই যে আমাদের একটা লেভেল, যে তোমরা যখন বিভিন্ন শপে কেনাকাটা করতে যাও, কেউ কেউ যাদের একটু টাকা পয়সা কম আছে তারা হয়তো বা ওই ছোট ছোট দোকানে যাবে, যে আবার কেউ কেউ যাবে খুব বড় শপিং মলে, আবার কেউ যাবে মানে রাস্তার উপরে যারা দোকান আছে, সেটা মানে তোমাদের কথা বলছি না, অন্য যে কেউ যেতে পারে। তো সেক্ষেত্রে তার যে প্রোডাক্টের কোয়ালিটিটা একটা বড় ব্যাপার, সেটা হলো একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। তো আমাদের এইখানে একটা জিনিস, যে তোমাদের যে প্রোডাক্টের কথা বললাম, যে একটা প্রোডাক্ট রাস্তায় পাওয়া যায়, তার মধ্যে ধুলাবালি থাকবে, ইভেন কখনো কখনো ছেঁড়া ফুটাও থাকতে পারে। আবার যারা যেগুলো শপিং মলে থাকবে, বড় শপিং মলে, সেখানে তারা একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে যে আমাদের দাম নিয়ে কোনো কম্প্রোমাইজের কোনো নাই, দাম কম বেশি হোক সেটা কোনো ব্যাপার না, কিন্তু প্রোডাক্টের কোয়ালিটিটা তারা মেনটেন করার চেষ্টা করে। তো সেই জন্যই তারা আসলে একটা স্ট্যান্ডার্ড হয়। এবং নর্মালি ফুটপাতে যে জিনিসটার দাম 200 টাকা হয়, যদি ওই একই মানের হয় সেক্ষেত্রে হয়তো বা শপিং মলে সেটা 300 টাকা 400 টাকা এরকম হতে পারে। কিন্তু তারা ওইখানে দেখবে যে ওই ফুটপাতের যে লোকটা জিনিস বিক্রি করতেছে ওইটা যদি একটা ছিদ্র থাকে, দ্যাট ইজ অলসো ফাইন ফর হিম। কিন্তু যখন ওই জিনিসটা শপিং মলে যাবে তখন তারা দেখবে যে এটার ভিতরে কোনো একটা এক্সট্রা সুতা আছে কিনা, অথবা একটা ছিদ্র আছে কিনা, অথবা এটা ইউজ করার মতো না, এরকম যদি হয় তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো তারা ওখানে রাখবে না বা ডিসকার্ড করে দিবে। তো আমরা এখানে দেখছি যে কিছু কন্ডিশন আছে, যে কন্ডিশন হলো কোনো একটা রিয়াকশন যখন আমরা অ্যানালাইসিস করতে যাই, তো সেখানে জানি যে রিয়াকশনের এনথালপি চেঞ্জ অথবা হিট চেঞ্জ এইটা টেম্পারেচার অথবা প্রেসারের সাথে সাথে ভেরি করে, চেঞ্জ হয়। যে সেটা টেম্পারেচার যদি বাড়ানো হয় বা কমানো হয় সেক্ষেত্রে এনথালপি চেঞ্জ কম বেশি হতে পারে, অথবা প্রেসারের সাথেও সম্পর্কিত। তো আমাদের এমন একটা জিনিস, যেমন আমরা যদি বলি আমাদের সারা দুনিয়াতে এই মানে চাল ডাল এরকম জিনিসপত্র মেজার করার জন্য বিভিন্ন ধরনের ইউনিট একসময় ব্যবহার করা হতো। তো এখন সেই ইউনিটগুলো আমরা কি করছি, যে সারা পৃথিবীর মানুষের সাথে আমাদের যখন যোগাযোগ সৃষ্টি হলো তখন আমরা মেজারমেন্টের একটা স্ট্যান্ডার্ড অথবা স্পেসিফিক ইউনিট ইউজ করা শুরু করেছি। যখন আমাদের দেশে কিন্তু এখনো মাঝে মধ্যে ওই এক শের মানে ওই আমরা ব্যবহার করি কেজি,
কেজিটাকে কিন্তু আমাদের আগে ছিল আসলে মন, 40 সেরে 1 মন, এরকম করে করে তোমরা একটা শব্দ শুনে থাকবা। তো ওই 1 সের আর কেজি কিন্তু এক না। তো সেক্ষেত্রে বা ছটাক এরকম করে কখনো কখনো শব্দ শুনে থাকবা। ওই শব্দগুলো তোমাদের কাছে একটু নতুন মনে হলেও তো ওগুলো একসময় প্রচলিত ছিল। তো যখন সারা দুনিয়ার সাথে আমাদের কমিউনিকেশন শুরু হলো, তখন সারা পৃথিবীর সাথে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে আমাদের মেজারমেন্টের ইউনিট তৈরি করা হয়েছে, যেটা আমরা ভরের জন্য ধরা হয়েছে কেজি। তো একই রকম ভাবে এই যে বিক্রিয়া, এই বিক্রিয়ার টেম্পারেচারের সাথে সাথে চেঞ্জ যে হচ্ছে এর এনথালপি চেঞ্জ, তাহলে যদি চেঞ্জ হয়ে যায়, তাহলে আমরা যদি বলে দিই কোনো একটা বিক্রিয়া বাংলাদেশের রুম টেম্পারেচার হলো 30 ডিগ্রি সেলসিয়াস বা 33 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এই টেম্পারেচারে একটা বিক্রিয়া করে সেক্ষেত্রে এনথালপি চেঞ্জটা কত হচ্ছে সেটা আমরা একটা ভ্যালু বললাম। আবার কোরিয়াতে একটা মানুষ সেই একই রিয়াকশন করলো, কোরিয়ার টেম্পারেচার মনে করো যেদিন শীতের দিন সেই দিনের টেম্পারেচার হলো 0 ডিগ্রি সেলসিয়াস বা 0 ডিগ্রি কেলভিন। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা এরকম করে বললাম যে 0 ডিগ্রি কেলভিন না, ওটা আসলে 0 ডিগ্রি ফারেনহাইট হবে। তো এরকম যদি হয়, তো সেই ক্ষেত্রে আমরা বলি যে দুই দেশে একই রিয়াকশন অ্যানালাইসিস করলো, কিন্তু ভ্যালু হলো দুইটার ডিফারেন্ট। তো তার জন্য তারা ঠিক করছে না আমরা ভুল করছি না কি, সেটাকে বোঝার জন্য আমাদের কি করতে হবে, দুইটা অ্যানালাইসিসের কন্ডিশনটাই কিন্তু সেম হতে হবে। তো সেই সেম কন্ডিশনটা সারা দুনিয়াতে ধরা হয়েছে যে রিয়াকশনের কন্ডিশনটা রুম টেম্পারেচার বলতে আসলে 25 ডিগ্রি সেলসিয়াস অথবা 298 কেলভিন এটাকে ধরা হয়েছে। তাহলে 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার, যে কোনো বিক্রিয়ার টেম্পারেচারের অথবা হিট চেঞ্জটা 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসারে যে পরিবর্তনটা হবে, সেই পরিবর্তনটাই বলা হবে যে স্ট্যান্ডার্ড হিট চেঞ্জ অর স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ, অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই ডেল্টা এইচ জিরো। এই দেখো ডেল্টা এইচ এর উপরে একটা জিরো চিহ্ন দিয়ে এটাকে সিম্বলাইজ করা হয়েছে। এখন আমরা যাব বিভিন্ন ধরনের এনথালপি চেঞ্জ বা বিভিন্ন ধরনের রিয়াকশনের ক্ষেত্রে ডিফারেন্ট টাইপস অফ হিট অফ রিয়াকশন। সেটা আমি বলেছিলাম, মেনশন করেছিলাম যে এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন, এরকম কয়েকটা টার্মের সাথে আমরা একটু পরিচিত হব। যেমন একটু আগে বললাম যে একটা রিয়াকশন আমরা অ্যানালাইসিস করে বাংলাদেশে একটা রেজাল্ট বললাম, আর কোরিয়াতে আর একটা বললো, আমেরিকাতে আর একটা বললাম, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড হবে না। তো এখন সেই তার জন্য আমাদের কি করতে হচ্ছে, স্ট্যান্ডার্ড মেনটেন করতে হচ্ছে। এখন আমরা যদি বলি যে এনথালপি অফ ফরমেশনটা কি, যে এনথালপি অফ ফরমেশন কোনো একটা রিয়াক্ট্যান্ট এবং প্রোডাক্ট দুইটা মিলে একটা স্পেসিফিক দুইটা বা তিনটা রিয়াকশন করে একটা প্রোডাক্ট ফর্ম করবে। তাহলে এই যে প্রোডাক্টটা ফর্ম করলো, 1 মোল অফ প্রোডাক্ট ফর্ম করতে যে পরিমাণের এনার্জি চেঞ্জ হবে তাকেই আমরা এনথালপি অফ ফরমেশন অথবা হিট অফ ফরমেশন বলবো। তবে তার জন্য আমাদের একটু কন্ডিশন বলে দিতে হবে যে আসলে ফরমেশন হতে হলে কোনো একটা কম্পাউন্ড, একটা স্পেসিফিক কম্পাউন্ড ফর্ম করার জন্য আমাদের মেইন ক্রাইটেরিয়া হলো তার এলিমেন্ট মানে যদি আমরা কার্বন ডাইঅক্সাইডের ফরমেশনের কথা বলি, কার্বন ডাইঅক্সাইড কি দিয়ে তৈরি হয়, কার্বন অ্যান্ড অক্সিজেন। তাহলে কার্বনটা রুম টেম্পারেচারে অথবা স্ট্যান্ডার্ড টেম্পারেচারে থাকে সলিড এবং অক্সিজেন রুম টেম্পারেচারে থাকে গ্যাস। তাহলে 1 মোল অর 1 অ্যাটম অফ কার্বন রিঅ্যাক্টস উইথ 1 মোল অফ অক্সিজেন টু ফর্ম 1 মোল অফ কার্বন ডাইঅক্সাইড। তাহলে এই যে বিক্রিয়াটার কথা বললাম, তাহলে এই অক্সিজেন এবং কার্বন দুইটাই কিন্তু এলিমেন্টাল স্টেজে আছে। তাহলে এই এলিমেন্টাল স্টেজে দুইটা রিঅ্যাক্ট্যান্ট বিক্রিয়া করে যদি কোনো একটা প্রোডাক্ট ফর্ম করে, তাহলে ওই বিক্রিয়ায় যে পরিমাণ এনার্জি চেঞ্জ হবে অথবা এনথালপি চেঞ্জ হবে সেটাকে আমরা বলবো এনথালপি অফ ফরমেশন অর হিট অফ ফরমেশন। তাহলে এখন আমরা একটু বইয়ের ল্যাঙ্গুয়েজ দেখি। The heat of formation of a compound is defined as the change in enthalpy that takes place when 1 mole of compound is formed from its elements. যে তার এলিমেন্ট থেকে যে এলিমেন্ট দিয়ে বিক্রিয়াটা হবে, মানে রিঅ্যাক্ট্যান্ট থেকে প্রোডাক্ট ফর্ম করবে, তাহলে সেটা এলিমেন্টাল স্টেজে, মানে মিনিমাম তোমার যদি একটা কম্পাউন্ড তৈরি করতে হয় সেক্ষেত্রে সেটা
এলিমেন্ট বলতে আসলে বোঝানো হয়েছে যে এটা স্পেসিফিক পার্টিকেল হিসেবে না, যে আমরা এখানে বলতে পারি যে যখন ভিন্ন ভিন্ন কম্পাউন্ড ফর্ম করে, যদি বড় একটা কম্পাউন্ড ফর্ম করে সেক্ষেত্রে একটা রেডিক্যালও থাকতে পারে। তো সেরকম করে জাস্ট এলিমেন্ট স্পেসিফিক বলতে বোঝানো হয়েছে যে ওটা আইদার ইন অ্যাটমিক লেভেল অর এনি রেডিক্যাল লেভেল, এটা যেটা হতে পারে যেই রিঅ্যাক্ট্যান্টগুলো বিক্রিয়া করে নতুন একটা প্রোডাক্ট ফর্ম করবে, মাত্র একটা, জাস্ট সিঙ্গেল প্রোডাক্ট তৈরি করবে ফ্রম ইটস এলিমেন্টস, তাহলে সেই বিক্রিয়ার হিট চেঞ্জটাকে বলবো আমরা হিট অফ ফরমেশন। আর হিট অফ ফরমেশনটাকে আমরা এইভাবে এই করে সিম্বলাইজ করি ডেল্টা এইচ এফ। এখন একটু আগে দেখাইছিলাম ডেল্টা এইচ নট অথবা জিরো, তাহলে এই নটটা সবসময় মনে রাখবা যে স্ট্যান্ডার্ড কন্ডিশনের জন্য, তার মানে হলো যখন টেম্পারেচার 298 কেলভিন এবং প্রেসার 1 অ্যাটমসফিয়ারিক হবে তখন এই ডেল্টা এইচ জিরো, মানে জিরোটা দিলেই বুঝতে পারবা এটা একটা স্ট্যান্ডার্ড কন্ডিশন। আর যখন আলাদা আলাদা নাম দিয়ে আমরা আলাদা আলাদা সিম্বল দিব, ডেল্টা এইচ এফ মানে হলো এনথালপি অফ ফরমেশন এটা। তাহলে এখন আমরা দুই একটা এক্সাম্পল দেখি। ফর এক্সাম্পল দ্য হিট অফ ফরমেশন অফ আয়রন সালফাইড, এইটা কখনো কখনো তোমরা নাম ফেরাস সালফাইড হিসেবে দেখতে পারো অথবা মানে আয়রন 2 সালফাইড। তো নর্মালি আমরা আয়রন সালফাইড, আয়রন 2 সালফাইড এরকম করে নামকরণ করাটা এখনকার স্ট্যান্ডার্ড সিস্টেম। তো সেক্ষেত্রে আমরা আয়রনের, যদি আমরা জানি আয়রনের দুইটা ভ্যালেন্সি থাকে, আয়রনের 2 বা 3 এরকম করে, তো সেক্ষেত্রে নর্মালি অনেক আগের পুরনো সিস্টেম ছিল যে যদি ভ্যালেন্সি ছোট হয় তাহলে সেই ছোট ভ্যালেন্সিটাকে বলা হয় আস, এবং যদি বড় ভ্যালেন্সি থাকে সেটাকে বলা হয় ফেরিক, মানে ইক। তাহলে আয়রনের ক্ষেত্রে ফেরাস বা ফেরিক এইভাবে নামকরণ করা হতো, কিন্তু এখনকার স্ট্যান্ডার্ড যে সিস্টেম ওয়ার্ল্ড ওয়াইড অথবা আইইউপিএসসি যে রুল করে দিছে সেখানে কিন্তু তোমরা আস বা ইক এই শব্দটা ইউজ করবা না, তোমরা ইউজ করবা যে ভ্যালেন্সি যা থাকবে সেই ভ্যালেন্সিটাকে মেনশন করে দিবা উইথ দ্য কম্পোনেন্ট, যেমন আয়রন 2 সালফাইড। আর যদি Fe2SO3 এরকম করে হতো তাহলে সেটা বলতা আয়রন 3 সালফাইড এরকম করে। তাহলে এখন আমরা দেখছি যে আয়রন সালফাইড বা আয়রন 2 সালফাইড অথবা অ্যাসিটিলিন এইটা তৈরি হয় কিভাবে। অ্যাসিটিলিন বিক্রিয়া কিন্তু আমি কালকে দেখাইছিলাম। একটা অ্যাসিটিলিন তৈরি করতে আমরা গতকালকে বা তার আগের ক্লাসে আমরা অ্যাসিটিলিন বা এই ইথাইন নিয়ে ওই চ্যাপ্টারটা পড়ছিলাম। তো সেখানে আমরা দেখাইছিলাম যে এই বিক্রিয়াটা এইভাবে দেখাই নাই, আমরা দেখাইছিলাম যে এই অ্যাসিটিলিনটা কিভাবে ফর্ম করে সেরকম একটা বিক্রিয়া দেখাইছিলাম। সেটা কি হচ্ছে যে ওই অ্যালকাইল হ্যালাইড ডিহাইড্রোহ্যালোজিনেশন অথবা ডিহ্যালোজিনেশন অথবা টেট্রা হ্যালোজেন যে কম্পাউন্ড আছে তার থেকে চারটা হ্যালোজেন যদি সরে যায় তাহলে সেইভাবে আমরা বিক্রিয়াটা দেখাইছিলাম। তো ওই একই জিনিস, তবে বিক্রিয়াটা একটু ভিন্ন। যে এখন আমরা দেখাচ্ছি যে পিওর অ্যাসিটিলিন কিভাবে তার এলিমেন্টাল স্টেজ থেকে তৈরি করা যাবে। তো সেখানে দেখাচ্ছি যে এই দেখো আয়রন সালফারের সাথে বিক্রিয়া করে আয়রন সলিড এবং সালফার সলিড দুইটাই বিক্রিয়া করে পাচ্ছি কি আমরা আয়রন সালফাইড সলিড। তাহলে এই যে বিক্রিয়ায় যতটা পরিমাণে এনার্জি চেঞ্জ হচ্ছে, 1 মোল আয়রন 1 মোল সালফার বিক্রিয়া করে 1 মোল আয়রন সালফাইড তৈরি করছে, তাহলে যে পরিমাণ এনার্জি চেঞ্জ হচ্ছে সেটাই হলো এনথালপি অফ ফরমেশন অফ আয়রন সালফাইড। তাহলে এই হলো আমাদের আয়রন সালফাইডের -24.0 কিলোক্যাল এটা। আবার অ্যাসিটিলিন যখন ফর্ম করছে তখন আমাদের দরকার কি, অ্যাসিটিলিন লিখতে আমাদের লাগছে C2H2। তাহলে সেক্ষেত্রে আমাদের 1 মোল অ্যাসিটিলিন ফর্ম করার জন্য 2 মোল কার্বন অ্যাটমিক লেভেলেই থাকে বা সলিড স্টেটে, সেক্ষেত্রে 2 মোল কার্বন আর 1 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে 1 মোল অ্যাসিটিলিন গ্যাস তৈরি করছে। তাহলে এই বিক্রিয়াটা থেকে যে পরিমাণে এনার্জি চেঞ্জ পাচ্ছি, এখানে পেলাম -24, এখানে পেলাম +53.14। তার মানেটা কি, মানে হলো যে এই বিক্রিয়াটা হওয়ার জন্য তোমাকে আরো এক্সট্রা কিছু পরিমাণ এনার্জি দিতে হবে, +53.14 কিলোক্যাল। তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কি যে আসলে এই প্রোডাক্টটা কিন্তু বেশি স্টেবল না, এইগুলো বেশি স্টেবল। তার মানে কি, অটোমেটিক্যালি যদি তুমি এই অ্যাসিটিলিনটা রেখে দাও তাহলে এটা ডিকম্পোজ করে এই দিকে যাওয়ার কথা। তো যদি রিঅ্যাকশন কন্ডিশনটা পায় তো সেক্ষেত্রে অ্যাসিটিলিন অটোমেটিক্যালি ডিকম্পোজ করে কার্বন এবং হাইড্রোজেন ফর্ম করবে।
Similarly, the reaction between gaseous hydrogen and gaseous chlorine to form gaseous hydrogen chloride is represented by the equation হাইড্রোজেন গ্যাস ক্লোরিন গ্যাস এটা বিক্রিয়া করে 2 মোল হাইড্রোজেন ক্লোরাইড তৈরি করছে। কিন্তু আমাদের এনথালপি অফ ফরমেশনের যে ডেফিনেশন সেটা ছিল কি we need to form 1 mole of hydrogen chloride or 1 mole of product। তাহলে এই যে বিক্রিয়ায় এনথালপি চেঞ্জ হলো -44 কিলোক্যাল, এইটা যদি হয় এনথালপি অফ ফরমেশন যদি 24 এনথালপি চেঞ্জ, তাহলে আমরা এখানে এনথালপি চেঞ্জ অফ ফরমেশন দেই নাই, কিন্তু ডেল্টা এইচ দিছি মাত্র, মানে হলো এই বিক্রিয়ার এনথালপি চেঞ্জটা পাইছি, কিন্তু এই ভ্যালুটাকে কিন্তু আমরা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন বলতে পারবো না। কারণ কি? কারণ হলো যে এখানে আমরা পাচ্ছি 2 মোল প্রোডাক্ট। আমাদের ডেফিনেশনে বলা আছে we have to have only 1 mole of product। তো এখন আমাদের যদি 1 মোল প্রোডাক্ট পেতে হয় তাহলে এখানে হাফ মোল নিতে হবে, এখানে হাফ মোল নিতে হবে, আর এখানে 1 মোল হবে। তখন ডেল্টা এইচ এর চেঞ্জ ভ্যালুটা -44 ডিভাইড বাই 2 -22 হবে। তখন ওই ভ্যালুটাকে অথবা ওই রিঅ্যাকশনটাকে আমরা লিখতে পারবো যে half mole hydrogen gas reacts with half mole chlorine gas to form 1 mole of hydrogen chloride, and then we can represent the value of delta H as delta HF। তখন ওই ভ্যালুটাকে আমরা ডেল্টা HF হিসেবে লিখতে পারবো, এবং তখন যে এনথালপি চেঞ্জের ভ্যালুটা -22 কিলোক্যাল, তাহলে ওইটাকে আমরা বলবো তখন ডেল্টা HF বা এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ হাইড্রোজেন ক্লোরাইড। মানে হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম করতে গেলে 1 মোল হাইড্রোজেন ক্লোরাইড ফর্ম করতে গেলে -22 কিলোক্যাল এনার্জি চেঞ্জ হবে অথবা এনার্জি রিলিজ করবে। Because this amount of heat is evolved when 2 moles of hydrogen chloride are formed, the heat of formation of hydrogen chloride therefore, তাহলে আমরা এখানে দেখলাম কি আমি যেটা বলছি অলরেডি যে আগের স্লাইডেই বলে দিয়েছি যে heat of formation of hydrogen chloride would be -44 divided by 22। তাহলে সেক্ষেত্রে এত কিলোক্যাল, and the equation can be written as -half H2 gas plus half H2 chlorine Cl2 gas, তখন ফর্ম করছে 1 মোল অফ হাইড্রোজেন ক্লোরাইড ডেল্টা HF ইকুয়াল -22 কিলোক্যাল। তাহলে এইখানে দেখো এইখানে কিন্তু আমরা ডেল্টা HF দিছি, আগের ইকুয়েশনে কিন্তু আমরা ডেল্টা HF দিয়ে সিম্বলাইজ করিনি, সেখানে বলেছি জাস্ট ডেল্টা H, কারণ ওইখানে ছিল জাস্ট এনার্জি চেঞ্জ অর এনথালপি চেঞ্জ অফ দ্যাট রিঅ্যাকশন বাট নট দ্য এনথালপি চেঞ্জ অফ ফরমেশন। স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, এখন আমরা দেখি যে একটু আগে আমরা স্ট্যান্ডার্ডের কথাটা বলেছিলাম, তার মানে যে কোনো একটা বিক্রিয়া যদি মাত্র 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ার প্রেসারে হয় এবং সেই প্রোডাক্টটা 1 মোল অফ প্রোডাক্ট তার রিঅ্যাক্ট্যান্টগুলো থেকে ফর্ম করবে এবং রিঅ্যাকশন কন্ডিশনটা যদি 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ারে প্রেসার হয়, তাহলে যে পরিমাণের এনার্জি চেঞ্জ হবে সেটাকে বলা হবে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। তো এটা হতে পারে সবসময় যে নর্মালি আমরা ডেল্টা HF ফরমেশন যেটা বলছি সেটাও হতে পারে, অথবা ডেল্টা H0F, মানে H0 যখন বলবো এটাকে প্রকাশ করা হয় সিম্বলাইজ করা হয় ডেল্টা H0, যেমন এখানে আমরা দেখাইছিলাম ডেল্টা HF এর উপরে আর একটা যদি আমরা 0 দিয়ে সিম্বলাইজ করি তাহলে সেটাকে আমরা বলতে পারবো ডেল্টা H0F। তাহলে সেটা হলো স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন। 0 যখনই দিয়ে দেব তখন চলে আসবে স্ট্যান্ডার্ড, আর এইটার মানে হলো এনথালপি চেঞ্জ মানে হিট, এই যে H হলো এনথালপি আর অথবা হিট চেঞ্জ, আর চেঞ্জ হলো ডেল্টা, আর F হলো ফরমেশন, আর 0 দিলে স্ট্যান্ডার্ড। তাহলে এইগুলো জিনিস আলাদা আলাদাভাবে মনে রাখবা, তাহলে তোমাদের জন্য অনেক সুবিধা হবে। আচ্ছা, the change in enthalpy that takes place when 1 mole of compound is formed from its elements, all substances being in their standard states, reactant product সবগুলো কিন্তু তাদের স্ট্যান্ডার্ড স্টেটে থাকতে হবে। স্ট্যান্ডার্ড স্টেটটা মানেই আমরা বলছি 298 কেলভিন এবং 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার। তাহলে এই যে ভ্যালুটা ইয়েস দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন যেটা বলেছি যে রিঅ্যাক্ট্যান্ট প্রোডাক্ট সবগুলোই কি হবে স্ট্যান্ডার্ড স্টেটে থাকতে হবে 298 কেলভিন অ্যান্ড 1 অ্যাটমসফিয়ারিক প্রেসার।
এখানে থাকতে হবে। তাহলে এই যে কন্ডিশনটা যদি মেনটেন করা হয় তাহলে ওই রিয়াকশনে যে পরিমাণ এনথালপি বা এনার্জি চেঞ্জ হবে তখন সেটাকে আমরা বলবো স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। কতগুলো কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। কোনোটা আছে, এইগুলো আছে নেগেটিভ, এগুলো আছে পজিটিভ। যে এই যে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন ওয়াটার, এই ওয়াটার ফরমেশনটা যদি নেগেটিভ না হতো তাহলে কিন্তু আমরা বিপদে পড়ে যেতাম, কারণ সারা দুনিয়াতে তাহলে ওয়াটারের ক্রাইসিস পড়ে যেত। আমাদের হাইড্রোজেন গ্যাস অক্সিজেন গ্যাস বিক্রিয়া করে কিছু পরিমাণ এনার্জি রিলিজ করে এবং সাথে সাথে ওয়াটার পাওয়া যায়, এবং এই ওয়াটারটা তখন এনভায়রনমেন্টে স্টেবল স্টেটে থাকে, যে কারণে আমরা এনভায়রনমেন্টে ওয়াটার পাচ্ছি। আজকে বৃষ্টি হচ্ছে, আজকে অনেক বেশি পরিমাণে পানি পাওয়া যাবে, তবে বৃষ্টি যা হচ্ছে অল্প অল্প, একটু থামে একটু হয়। এনিওয়ে, তাহলে এই যে কতগুলো কম্পাউন্ড দেখো, এই যে দুইটা জিনিস, ওয়াটার যখন গ্যাসিয়াস স্টেটে থাকে, গ্যাসিয়াস স্টেটে ফর্ম করতে গেলে তার এনথালপি চেঞ্জ হচ্ছে -57.84 কিলোক্যালরি, কিন্তু যখন লিকুইড স্টেটে যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হয়, আরো বেশি পরিমাণে এনার্জি রিলিজ করে। তার মানে আমাদের যে এনভায়রনমেন্টে যদি বেশি পরিমাণে ওয়াটার থাকে তার মানে বেশি পরিমাণে হিট রিলিজ করে ও লিকুইড হয়েছে, আর যদি গ্যাস হিসেবে থাকে তো সেক্ষেত্রে এনার্জি রিলিজটা একটু কম, -57.84 হলো গ্যাসিয়াস স্টেটে, আর যখন সলিড লিকুইড স্টেটে থাকে বা লিকুইড স্টেটে ফর্ম করে তখন তার এনথালপি চেঞ্জ একটু বেশি হয়, -68.38। আচ্ছা, হাইড্রোজেন ক্লোরাইড, হাইড্রোজেন ব্রোমাইড প্রত্যেকটা আলাদা আলাদা কম্পাউন্ডের এনথালপি অফ ফরমেশন দেওয়া হয়েছে, আর স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশনই বলা হয়েছে কিন্তু। তো এইটা লিকুইড স্টেটে যদি ফর্ম করে তাহলে তার এটা হচ্ছে, আর প্রত্যেকটার কিন্তু একই রকম স্ট্যান্ডার্ড দেওয়া আছে, স্ট্যান্ডার্ড মানে 298 কেলভিনে, আর এটাও একই রকম যে স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন দুইটা আছে নেগেটিভ, এইটা আছে পজিটিভ। বেনজিন, তাহলে বেনজিনটা ফর্ম করতে গেলে কার্বন এবং হাইড্রোজেন, 6টা কার্বন অ্যাটম আর 3 মোল অফ হাইড্রোজেন গ্যাস, এটা বিক্রিয়া করে 1 মোল অফ বেনজিন ফর্ম করে, এবং সাথে সাথে আমাদের এতটুকু এনার্জি দরকার হয়। এই বিক্রিয়াগুলো এনার্জি রিলিজ করছে, এই যে নেগেটিভ যেগুলো সেগুলো এনার্জি রিলিজ করছে, আর এটা এনার্জি দরকার হচ্ছে বা বিক্রিয়াটা হওয়ার জন্য আমাদের এনার্জি দিতে হবে। বাই কনভেনশন দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ অল এলিমেন্টস ইজ অ্যাজিউমড টু বি 0। আচ্ছা, এলিমেন্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে, যে এই কথাটা একটু মেনশন করা দরকার ছিল, এখানে দেওয়া আছে আমি বলি নাই। তো এলিমেন্টের ক্ষেত্রে আমরা সবসময় ধরে থাকি যদি কোনো রিয়াক্ট্যান্ট বা প্রোডাক্ট এটা এলিমেন্ট স্টেজে থাকে তাহলে সেটা 0 ধরা হবে। এলিমেন্টের স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন সেটাকে ধরা হবে 0। যেমন কার্বন, যে কার্বন সলিড স্টেটে রুম টেম্পারেচারে যা আছে, এটা কিভাবে ফর্ম করছে আমরা জানি বা না জানি, সেটা ওই কার্বন কাঠ পোড়াইয়া হোক অন্য যে কোনোভাবেই হোক, তো এটা স্ট্যান্ডার্ড স্টেটে আছে। এই স্ট্যান্ডার্ড স্টেটে এর এনথালপি অফ ফরমেশন সেটাকে আমরা ধরে থাকি 0। তেমনি যে কোনো এলিমেন্টের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অলওয়েজ উইল বি কনসিডার্ড 0। এখন স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন ফ্রম স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। আচ্ছা, এখন একটা জিনিস আমরা দেখব যে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন এইটা আমরা কিভাবে বের করব ফ্রম স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। যদি কোনো একটা রিয়াকশনের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন জানি তাহলে ওই রিয়াকশনের স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশনটা বের করতে পারবো কিনা। স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন মানে কি, কোনো একটা কম্পাউন্ড ফর্ম করছে, কিন্তু রিয়াকশন হতে হলে আমাদের কি করতে হয়, একটা রিয়াক্ট্যান্ট একটা প্রোডাক্ট, সেটা হতে পারে এলিমেন্ট অথবা হতে পারে দুইটা কম্পাউন্ড। যেমন আমরা যদি বলি যে হাইড্রোজেন ক্লোরাইড থেকে যখন একটা সোডিয়াম হাইড্রোক্সাইড এবং একটা হাইড্রোজেন ক্লোরাইড, এই দুইটা, একটা অ্যাসিড এবং একটা ক্ষার, দুইটা বিক্রিয়া করে তখন তৈরি করছে কি ওয়াটার অ্যান্ড সল্ট, এই দুইটা কম্পোনেন্ট তৈরি করছে। তাহলে আমরা স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা সোডিয়াম ক্লোরাইড, তারপরে পানি, আর তারপরে আছে কি হাইড্রোজেন ক্লোরাইড, এগুলো প্রত্যেকটার স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন জানি।
যেমন এইখানে আমরা যে চার্টটা দেখাইলাম এরকম করে আমাদের অনেকগুলো ভ্যালু জানা আছে। যেমন পানির ক্ষেত্রে যদি পানি ওয়াটার লিকুইড স্টেটে হয় তাহলে স্ট্যান্ডার্ড ফরমেশন কত সেটা আমরা জানি, হাইড্রোজেন ক্লোরাইড হলে তাও জানি, তারপরে সোডিয়াম ক্লোরাইড আছে কিনা এখানে, না এখানে সোডিয়াম ক্লোরাইড নাই। তাহলে ওরকম করে আমাদের বিভিন্ন স্ট্যান্ডার্ড কম্পাউন্ডের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন জানা আছে। তাহলে সেখান থেকে আমরা স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন বের করতে পারবো কিনা? পারবো অবশ্যই, কারণ হলো যে আমরা হিট অফ রিয়াকশন জানি। একটু আগেই আমরা পড়েছি যে হিট অফ রিয়াকশন মানে কোনো একটা রিয়াকশনে 1 মোল প্রোডাক্ট ফর্ম করার জন্য মানে ব্যালেন্সড ইকুয়েশনে কোনো একটা রিয়াকশনে 1 মোল প্রোডাক্ট ফর্ম করার জন্য যে পরিমাণ রিয়াক্ট্যান্ট এলিমেন্টাল স্টেজে থাকবে সেগুলো দিয়ে বিক্রিয়া করলে যে পরিমাণ এনার্জি চেঞ্জ হবে তাকে বলছি আমরা হিট অফ রিয়াকশন। তাহলে এখন ওই কন্ডিশনটা শুধু আমরা যদি স্ট্যান্ডার্ডে বলে দেই যে কোনো একটা প্রোডাক্ট ফর্ম করার জন্য যে দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন ইজ ইকুয়াল টু দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস, যেটা আমাদের ছিল কি ডেল্টা এইচ। এখানে এখন ডেল্টা এইচ নট দেওয়া হয়েছে, কিন্তু আমরা যদি ডেল্টা এইচ বলি তা সেটা কি ছিল? এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস। তাহলে সেটা ছিল আমাদের নর্মাল ডেল্টা এইচ। ডেল্টা এইচটাকে আমরা বলেছিলাম যে এনথালপি অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস। তাহলে এখন স্ট্যান্ডার্ড বলে দিলেই হলো, জাস্ট টোটাল স্ট্যান্ডার্ড হিট। এই স্ট্যান্ডার্ড শব্দটা আমরা একটু আগে বলি নাই, তো সেক্ষেত্রে যখন আমরা স্ট্যান্ডার্ড এই যে ডেল্টা এইচ নট বের করতে যাব তখন আমাদের লাগবে কি স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন। এখানেও ঠিক স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ দ্য রিয়াক্ট্যান্টস। তার মানে এই দেখো ডেল্টা এইচ নট ইকুয়াল ডেল্টা এইচ নট এফ মানে এনথালপি অফ চেঞ্জ অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস। জাস্ট দুইটা একই জিনিস, যেখানে আমরা আগের বারে বলেছিলাম এনথালপি অফ প্রোডাক্টস মাইনাস এনথালপি অফ রিয়াক্ট্যান্টস ইকুয়াল ডেল্টা এইচ, সেই জিনিসটাকেই শুধুমাত্র স্ট্যান্ডার্ড কন্ডিশনটা জুড়ে দিচ্ছি, তাহলেই আমাদের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন পাওয়া যাবে অথবা স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন পাওয়া যাবে। ওকে, এখন একটা বিক্রিয়া আমরা ধরি এ এ প্লাস বি বি, এই একটা বিক্রিয়া দুইটা রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করে এ অ্যান্ড বি, ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুইটা রিয়াক্ট্যান্ট বিক্রিয়া করে ক্যাপিটাল সি প্লাস ক্যাপিটাল ডি নামে দুইটা প্রোডাক্ট তৈরি করছে, যার কোএফিসিয়েন্টগুলো আমরা এ বি সি ডি দিয়ে সিম্বলাইজ করছি। মানে 1 মোল 2 মোল 3 মোল কতগুলো মোল বিক্রিয়া করে এটা প্রোডাক্টটা তৈরি করছে সেটা সিম্বলাইজ করার জন্য আমরা স্পেসিফিকভাবে এর কোএফিসিয়েন্ট এ বি সি ডি এগুলো দিয়েছি। দ্য স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন ইজ গিভেন বাই, আগের যে ইকুয়েশনটা দেখালাম আগের পেজে, ডেল্টা এইচ নট ইকুয়াল ডেল্টা এইচ নট এফ প্রোডাক্টস মাইনাস ডেল্টা এইচ নট এফ রিয়াক্ট্যান্টস। তাহলে আমাদের প্রোডাক্ট হলো এইগুলো সি অ্যান্ড ডি। তাহলে সি অ্যান্ড ডি, সি এর স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, ডি এর স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন, এই দুটো আমরা আগে লিখবো। এখানে দেখো তাহলে দুইটাকে সাম আপ করবো, তাহলে বলা হয়েছে প্রোডাক্টস। তাহলে সি হলো আমাদের কোএফিসিয়েন্ট, তাহলে কোএফিসিয়েন্ট যা আছে সেটা মাল্টিপ্লাই থাকবে ডেল্টা এইচ নট এফ অফ সি, মানে সি এর এনথালপি অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড এনথালপি অফ ফরমেশন অফ সি প্লাস স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ ডি মাল্টিপ্লাইড বাই ডি, স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ ডি। এটা হলো তাহলে প্রোডাক্টেরটা হয়ে গেল। তাহলে প্রোডাক্টের এই যে এই পার্টটা আমাদের হয়ে গেল। এরপরে আমরা করবো কি রিয়াক্ট্যান্টের যে পার্টটা আছে, রিয়াক্ট্যান্টের পার্টটা দেখতে গেলে রিয়াক্ট্যান্ট হলো এ অ্যান্ড বি, কোএফিসিয়েন্ট আছে স্মল এ স্মল বি। তাহলে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ এ, এটা স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ এ ইন্টু কোএফিসিয়েন্ট এ প্লাস স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ বি মাল্টিপ্লাইড বাই ডি। তাহলে এই হলো আমাদের স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন। এটা এখান থেকে ইজিলি বের করতে পারবো। যদি কোনো রিয়াকশনে তোমাদেরকে স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন বের করতে বলে তাহলে এইরকম করে ইকুয়েশনটা ইউজ করবা, দেন ইউ উইল গেট দ্য রেজাল্ট ইজিলি। এখন আমরা ছোট্ট একটা এক্সাম্পলে যাই, যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, এটা খুবই সহজ। কার্বন ডাইঅক্সাইড হাইড্রোজেন গ্যাসের সাথে বিক্রিয়া করে কার্বন মনোক্সাইড অ্যান্ড হাইড্রোজেন গ্যাস তৈরি করছে। 1 মোল 1 মোল 1 মোল 1 মোল, সবগুলোই কিন্তু 1 মোল, এবং প্রত্যেকটার হিট অফ ফরমেশন দেওয়া আছে। দেখো স্ট্যান্ডার্ড হিট অফ, given that the standard heat of formation for carbon dioxide gas, carbon monoxide gas
ওয়াটার গ্যাস অ্যান্ড এটা সব কিছু দেওয়া আছে, সবগুলো দেওয়া আছে। আর এই যে হাইড্রোজেনের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন দেওয়া নেই। কারণটা কি? কারণ হলো আমরা একটু আগে বলেছিলাম ওই টেবিলটার নিচে একটু ছোট করে লেখা ছিল, বাই কনভেনশন দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ অল এলিমেন্টস ইজ অ্যাজিউমড টু বি জিরো। তাহলে কার্বন হাইড্রোজেন গ্যাস যেটা আছে ওই এলিমেন্টস হাইড্রোজেন গ্যাসের এর স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন এটা জিরো ধরা হবে। আচ্ছা, তাহলে কার্বন ডাইঅক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস, কার্বন মনোক্সাইড প্লাস ওয়াটার গ্যাস, তাহলে সেক্ষেত্রে আমরা এখানে পেয়ে গেলাম, দেখো বিক্রিয়াটা যা আছে সেটা থেকে আমরা নাম্বার অফ মোলস, রিঅ্যাক্ট্যান্ট, প্রোডাক্ট সেটা আমি দেখি। তাহলে আমাদের যে ইকুয়েশনটা ছিল স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ রিঅ্যাক্ট্যান্টস, এটা এরপরে তাহলে আমাদের কি কি প্রোডাক্ট আছে দেখো, প্রোডাক্ট আছে কার্বন মনোক্সাইড, হাইড্রোজেন গ্যাস মানে ওয়াটার, সরি। তাহলে এই প্রোডাক্টের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন যা দেওয়া আছে সেই ভ্যালুটা বসাই, এটা তার কার্বন মনোক্সাইড, তারপরে হাইড্রোজেন গ্যাস H2O গ্যাস, এই দুইটার স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন মাইনাস দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ কার্বন ডাইঅক্সাইড যে ভ্যালুটা দেওয়া আছে -393.5 সেটা, আর হাইড্রোজেন গ্যাস, তাহলে হাইড্রোজেন গ্যাসেরটার জন্য এই যে জিরো বসাইছে। তাহলে এইগুলো শুধু সাম আপ করো, যে ক্যালকুলেটরে যোগ বিয়োগ করো, যে ভ্যালুটা পাবা সেটা হলো এই যে কিলোজুলে, এটা একটা কিলোজুলে আছে, এখানে যে ইউনিট দেওয়া আছে কিসে, ইউনিট এত কিলোজুল পার মোল, তাহলে কিলোজুল পার মোল ইউনিটে দেওয়া আছে, তো সেক্ষেত্রে 40.4 কিলোজুল পার মোল, এটা সাম আপ করলে যে নাম্বারটা হচ্ছে তাই। এই হলো একটা এক্সাম্পল। পরবর্তীতে আরেকটা এক্সাম্পল দেখি, দ্য স্ট্যান্ডার্ড হিটস অফ ফরমেশন অফ C2H5OH এথানল, লিকুইড এথানল, যেটা মানে আমাদের ওই যে কয়েকদিন আগে অ্যালকিন যখন সিনথেসিস করছিলাম সেখানে আমরা বলেছিলাম, মেনশন করেছিলাম। তো স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ এথানল, কার্বন ডাইঅক্সাইড গ্যাস, এথানল লিকুইড, কার্বন ডাইঅক্সাইড গ্যাস অ্যান্ড ওয়াটার লিকুইড, আর এগুলো দেওয়া আছে, ভ্যালুগুলো দেওয়া আছে কিলোজুল পার মোলে রেসপেক্টিভলি। ক্যালকুলেট দ্য স্ট্যান্ডার্ড হিট চেঞ্জ ফর দ্য রিয়াকশন, তাহলে রিয়াকশনের জন্য স্ট্যান্ডার্ড হিট চেঞ্জটা কত হবে সেটা আমাদেরকে বের করতে হবে। আগের এক্সাম্পল আর এই এক্সাম্পলের মধ্যে কোনোই পার্থক্য নাই, শুধু নাম্বার অফ মোলসের একটু কম বেশি আছে। তো নাম্বার অফ মোলস কি আছে, এখানে আছে 3 মোল, এখানে আছে 2 মোল, এখানে আছে 3 মোল। তো সেক্ষেত্রে আমাদের কি করতে হচ্ছে, ওই ইকুয়েশনটা আমরা ওই যে এ বি সি দিয়ে দেখাইছিলাম যেমন এই যে, তাহলে প্রোডাক্টের কোএফিসিয়েন্টগুলো, স্পেসিফিক প্রোডাক্টের কোএফিসিয়েন্ট তার ডেল্টা এইচ নট এফ এর সামনে বসাইতে হবে মাল্টিপ্লাই হিসেবে, এই যে একই রকমভাবে সি ডি আবার এ বি এরকম করে। ঠিক একই জিনিস আমরা এখানে দেখাচ্ছি, যে তবে এইটার ক্ষেত্রে অক্সিজেন যেহেতু গ্যাসিয়াস লিকুইড স্টেটে আছে, লিকুইড স্টেটের বড় ব্যাপার না, বড় ব্যাপার হলো অক্সিজেন ইন এলিমেন্টাল স্টেজ। তাহলে অক্সিজেন এলিমেন্টাল স্টেজে আছে, তাহলে সেক্ষেত্রে অক্সিজেনের স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন উইল বি জিরো। এই দেখো, এই যে স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ অক্সিজেন এটা ধরা হয়েছে জিরো। তো সেই ক্ষেত্রে এখান থেকে বিক্রিয়ার এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, সরি রিয়াকশন, স্ট্যান্ডার্ড এনথালপি অফ রিয়াকশন আমরা এখান থেকে বের করছি। জাস্ট কোএফিসিয়েন্টগুলো মাল্টিপ্লাই করো, স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ প্রোডাক্টস মাইনাস স্ট্যান্ডার্ড হিট অফ ফরমেশন অফ রিয়াক্ট্যান্টস, এগুলো হলো আমাদের প্রোডাক্ট, সাথে কোএফিসিয়েন্ট মাল্টিপ্লাই 2, কোএফিসিয়েন্ট 3, এটার কোএফিসিয়েন্ট 1, এটার কোএফিসিয়েন্ট আমাদের 3 আছে, কিন্তু ওভারঅল এনথালপি চেঞ্জ অফ ফরমেশন অফ অক্সিজেন ইজ 0। সো জাস্ট 2 ইন্টু এই যে ইসের জন্য এই প্রোডাক্টের কার্বন ডাইঅক্সাইড এর এনথালপি চেঞ্জ প্লাস 3 ইন্টু অক্সিজেনের এনথালপি চেঞ্জ ফরমেশন সেটা মাইনাস এই এথানলের এনথালপি চেঞ্জ অফ ফরমেশন, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ ফরমেশন মাইনাস 3O2, মানে ব্র্যাকেট দিয়ে দিলে সেক্ষেত্রে সেটা প্লাস হয়ে যায়। তো এখানে আচ্ছা, এইখানে তো একটু ভুল করে দিছে, যে জিরো দিছে আবার, তাহলে এখানে মাইনাস দিছে, এখানেও মাইনাস দিছে, তো সেক্ষেত্রে এখানে মাইনাস দেওয়ার কারণে এখানে এটা জিরো হওয়া উচিত ছিল, কারণ আমরা এই করছি। তো সেক্ষেত্রে যেহেতু জিরো প্লাস মাইনাস কোনো কিছু দেওয়ায় কোনো সমস্যা নাই, তো সেই জন্য একটা দিয়ে দিছে। তো যাই হোক, এনিওয়ে আমরা এখানে যদি তোমরা 100% একুরেট করতে চাও তাহলে সেক্ষেত্রে এটা প্লাস চিহ্ন দিয়েই করবা, তা আমি সেটা মনে করি। আর তাহলে সেক্ষেত্রে জাস্ট সাম আপ করো, ক্যালকুলেটর ইউজ করে যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে যে ভ্যালুটা পাবা সেটাই হলো আমাদের এই স্ট্যান্ডার্ড হিট অফ রিয়াকশন, সরি চেঞ্জ অফ রিয়াকশন, যে স্ট্যান্ডার্ড হিট চেঞ্জ অফ দিস রিয়াকশন, তার মানে এই বিক্রিয়ায় কত পরিমাণে হিট চেঞ্জ হচ্ছে সেটাই হলো 1366.5 কিলোজুল পার মোল, অ্যান্ড দিস ইজ মাইনাস। সো
there are some energy release in this reaction. So this is the end of today's class. Thank you very much. Now if you have any questions or comments, then you are welcome.